দেশে এক যুগের গ্যাস মজুদ আছে, সংসদে জ্বালানি মন্ত্রী। IMF এর চাপে মূল্য বৃদ্ধি নয় বললেন অর্থমন্ত্রী। দাম বাড়ানোর পরও কাটেনি সংকট। জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, বলছে জামায়াত। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ এনসিপি। গেল 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। একদিনে হাসপাতালে ভর্তি 165 শিশু। আজ থেকে দেশ জুড়ে শুরু টিকাদান। এবং দ্বিতীয় দফা আলোচনায় পাকিস্তানে যাবে মার্কিন প্রতিনিধি দল, জানালেন ট্রাম্প। দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত করছে তেহরান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলে দেশের বর্তমান প্রাকৃতিক গ্যাসের মজুদ দিয়ে প্রায় 12 বছরের চাহিদা মেটানো সম্ভব হবে। রোববার জাতীয় সংসদে বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনিও তথ্য দেন। আর তিস্তা মহাপরিকল্পনা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, সম্ভাব্যতা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের রোববারের অধিবেশন বসে বিকেল 3টায়। অধিবেশনে বিধি 71 অনুসারে 77টি নোটিশ উত্থাপন করা হয়। জনগুরুত্বপূর্ণ 3টি সহ সংসদ সদস্যদের আরও কিছু প্রশ্নের উত্তর দেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। বেসামরিক বিমান চলাচল সংস্থার অধীন বা তার উপর ন্যস্ত ভূমি, ইমারত, বিমানবন্দর ও বিমান ঘাঁটি, পূর্তকাজ, যন্ত্রপাতি, কলকবজা, সনদজাদি উপাদান ও স্থাপনা সহ সকল সম্পত্তি এবং দায়িত্ব বিবেচকের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত করতে হবে। দাখিলকৃত সম্ভাব্যতা সমীক্ষার কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনায় জনগণের জন্য ইতিবাচক সকল কিছুরই বাস্তবায়নে সরকারের পক্ষ হতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং সংসদ সদস্যরা বাধ্য কৃষকের নিয়ে কথা বলার জন্য। সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি তেল সংকট নিয়ে সরকারের প্রতি অভিযোগ তুলে ধরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে আটকের অভিযোগ জানান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার, যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য আসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান রুমিন ফারহানাকে সমর্থন জানিয়ে সংসদ সদস্যদের শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান। একবার, দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভালো জ্বালানির দাম বৃদ্ধির পরও কাটেনি সংকট। বন্ধ রাজধানীর অনেক পাম্প। যেগুলো সচল আছে সেখানে তেল নিতে ক্রেতাদের দীর্ঘ সারি ও চরম ভোগান্তি। 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো জ্বালানি। জনদুর্ভোগ লাঘবে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি তাদের। এমদাদুল হক খানের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে চরম আকার ধারণ করেছে দেশের জ্বালানি সংকট। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে দাম বাড়লেও কমেনি ভোগান্তি। রাজধানীর বিভিন্ন এলাকার পাম্পগুলোতে ঘুরে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। চালকরা বলছেন 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো তেল। 4:30 আসছি, এখন বাজে 10:22, এখনো পাম্পে ঢুকতে পারিনি, আরো 30 মিনিট লাগবে। মনে হয় বিজয় হইলাম। ভোগান্তি কমাতে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি তাদের। তেলের দামটা সমস্যা নাই, কিন্তু আমরা যাতে খুব সহজেই তেলটা পাই। পরিবহন সেক্টরের সাথে যত রিলেটেড আপনার ব্যবসা ক্ষেত্র বা যত যাই আছে সবারই ভোগান্তি। কেউ কেউ বলছেন রাজধানীর অনেক পাম্পই বন্ধ। সবকটি পাম্পে একসঙ্গে তেল সরবরাহ করলে ভোগান্তি কমবে। দাম বৃদ্ধি সরকারকে করতেই হবে, এটা সরকারের ছাড়া বিকল্প কোনো পথও খোলা নাই। কিন্তু আমাদের জন্য একটু সহজলভ্য হোক, মানে সহজ প্রাপ্তিটা হোক। রাত 10টায় এসে যদি এখনও যদি তেল না পাওয়া যায় তাহলে আমি কাজ করব কখন কাজে যাব। সব পাম্পে থাকলে আমাদের জন্য সুবিধা। আজকে পাশাপাশি 2টা পাম্প, একটা পাম্পের উপরে এত প্রেশার না দিয়ে ওই পাম্পটাও পাক,
মেঘনা পাম্প কর্তৃপক্ষের দাবি তেলের কোনো সংকট নেই। গ্রাহকদের চাহিদা মতো সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করছেন তারা। তবে গ্রাহকদের চাপ বেশি, 2-1 দিনের মধ্যে ভোগান্তি কমবে বলে আশা করেন তিনি। আমরা অ্যাভেলেবেল তেল দিচ্ছি, আগেও দিতাম, আমাদের তেলের এখানে কোনো ক্রাইসিস নেই। তারা একটা আশায় থাকে যে এখানে দাঁড়াইলে তেলটা পাবো, এই জন্যই হয়তো তারা লম্বা সিরিয়াল দিয়ে আছে। কারণ আমার এখানে না যতক্ষণ আমরা আসি সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা তেল দিয়ে যাই। এই বাড়তি দাম শুধু পাম্পে সীমাবদ্ধ থাকবে না, এর সামগ্রিক প্রভাব পড়বে পরিবহন, কৃষি, অর্থনীতি সহ নিত্যপণ্যের বাজারেও, এমনটাই শঙ্কা ভোক্তাদের। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ এর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে দ্রব্যমূল্যে কিছুটা প্রভাব পড়লেও তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও হতে পারে বলে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। রোববার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। জ্বালানির এমন মূল্য বৃদ্ধিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। ব্যাখ্যা দিলেন তেলের মূল্য বৃদ্ধির। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। দাম বাড়ায় বাজারের কিছুটা প্রভাব পড়তে পারে বলেও স্বীকার করেন মন্ত্রী। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর উপর প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে আমেরিকায় বিশ্বব্যাংক ও আইএমএফ এর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। জানান অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। আইএমএফ এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে এখন। আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। তেলের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে, সরকার জনগণের কথা চিন্তা করে এতদিন দাম বাড়ায়নি। তবে এই দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফ এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করেন অর্থমন্ত্রী। আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে, তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের অনেক শর্ত নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আইএমএফ, এডিবি ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে, তারপর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। আগামী 15-20 দিন আর 1 মাস আলোচনা হতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মহানা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে সাধারণ মানুষের পকেটে। গণপরিবহন থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার সবখানেই বিরাজ করছে অস্থিরতা। এতে মূল্যস্ফীতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে আসবে বলেও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। রাত 12টার পর থেকে বদলে গেছে দৃশ্যপট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি। হঠাৎ করে সরকারের এই দাম বৃদ্ধিতে হতবাক চালক ও সাধারণ মানুষ। তেল নিতে আসা চালকরা বলছেন, এই মূল্যবৃদ্ধিতে হতাশ তারা। বলছেন, এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন সব শ্রেণী পেশার মানুষ। তেলের দামটা হুট করে বাড়ানোটা আমাদের জন্য এটা একটা ভোগান্তির একটা শিকার। আমাদের তো আসলে ন্যায্য মূল্যে পাওয়ার অধিকার আছে। আমরা যদি তার থেকে বেশি কিনতে হয় আমাদের তো অবশ্যই আমাদের সমস্যা। তেলের সাথে সব জিনিসের সম্পর্ক, এখন তেলের যদি দাম বাড়ে সব জিনিসেই আপনার প্রভাব পড়বে। গাড়ি ভাড়া বাড়বে, সব কিছু দেশের দুটো সব দাম বেড়ে যাবে, তখন এই ইফেক্টটা পড়বে। তেলের দাম বাড়া যদি সঠিক হয়, যে সে সঠিক যে মানুষকে বিভ্রান্তি না করে সঠিকভাবে তেলগুলো পাই যান আমরা। তেলের দাম বাড়লে তার প্রভাব কেবল পরিবহন বা কৃষিতে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অর্থনীতির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তেলের দাম বৃদ্ধি করার ফলে আমাদের কিছু চ্যালেঞ্জ তৈরি হবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো তো আমাদের অস্বীকার করতে পারবো না। কারণ এখন তো বিএনপি আরো আগে তেলের দাম বাড়ানোর কথা ছিল, সেটা অনেক পরে বাড়িয়েছে। সুতরাং পরে বাড়ানোর কারণে আমাদের যে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতিগুলো আমাদের হবেই, তো সেই ক্ষতিগুলোকে আমাদের কিভাবে ওভারকাম করা যায় সেই নিয়েও বিএনপিকে সরকারকে চিন্তা করা দরকার আছে। বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির উপর বিশাল চাপ তৈরি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। ট্রান্সপোর্ট সেক্টরে এফেক্ট পড়বে,
তেলের দাম বাড়ার কারণে। আর ট্রান্সপোর্ট সেক্টরে এফেক্ট করাই মানে হলো আপনি সাপ্লাইয়ের চেইনে যতগুলো আছে সবগুলোতে এফেক্ট করা, যে সকল পণ্য আমাদের এসেনশিয়াল সেগুলোর দাম একটু বেড়ে যেতে পারে। তো এখন এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আর কি। আবার আমাদের ইরিগেশনের ব্যাপার আছে, সেচ চাষের ব্যাপার আছে, এখন জমিতে ফসল ফলানোর ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ। বাসাবাড়িতে বিদ্যুতের ব্যাপার আছে, গার্মেন্টস শিল্প, আমাদের ওষুধ শিল্প, অনেকগুলো শিল্প ঝুঁকিতে পড়ে যাবে। সরকার যদি বাজার মনিটরিং কঠোর না করে তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা মান আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। নিজস্ব ডেস্ক করার দরকার, যে কোনটাতে কি সমস্যা, কোনটাতে কি সমস্যা, সেই অনুযায়ী কাজ করা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল 32 টাকা 30 পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম 1728 থেকে বেড়ে হয়েছে 1940 টাকা। 12 কেজিতে দাম বাড়ল 212 টাকা। নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম রোববার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা আখ্যা দিয়ে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ার। রোববার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, নতুন এই মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুরনো বন্দোবস্তে দেশ চলছে জানিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সম্ভাবনা ধ্বংস করেছে বিএনপি। রোববার দুপুরে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ বিভিন্ন প্ল্যাটফর্মের একাধিক সদস্য। একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো, কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, দেশে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিত ভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। গতিশীল বিনিয়োগ সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসাবে বিজা, বেবজা ও বেজা সহ গুরুত্বপূর্ণ 6 সরকারি সংস্থাকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সংস্থাকে একীভূত করে বিনিয়োগ উন্নয়ন সংস্থা নামে একটি নতুন দপ্তর গঠন করা হবে। বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলো হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, 6 সংস্থা বিলুপ্ত করে গঠন করা হচ্ছে বিনিয়োগ উন্নয়ন সংস্থা নামের নতুন দপ্তর, যেখানে থাকবে না কাগজে নথির চল। সব খসড়া চূড়ান্ত হবে 2 জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে। খাল খনন কর্মসূচি সরেজমিনে দেখতে 27 এপ্রিল যশোর ও 2 মে সিলেট যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে 180 দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রী। বলেন, বন্যার আগাম প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সেই ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে খাল খনন কর্মসূচিটা হাতে নিয়েছি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সেটা তিনি উদ্বোধন করেছেন। আগামী 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের আরও আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো নিয়ে বিশদ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। 412 জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। জেদ্দাগামী প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 উড়োজাহাজ সন্ধ্যা 6টার দিকে যাত্রা শুরু করে। চট্টগ্রাম থেকে মোট 16টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে 12টি চট্টগ্রাম থেকে জেদ্দা এবং 4টি মদিনায় যাবে। সব ফ্লাইটই পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবই অন টাইম আছে, ম্যানেজমেন্ট খুবই সুন্দর, সিভিল এভিয়েশন এবং মিনিস্ট্রিকেও আমি ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দর আয়োজন করেছেন। স্পেশালি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, ওনারা যথেষ্ট কষ্ট করেছেন এই সামগ্রিক আয়োজনটাকে যেন স্মুথ করা যায়। দেশ জুড়ে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 ও হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1362। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 165 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার। গেল 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 3 ও হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী 2, ময়মনসিংহে 1 ও কুমিল্লায় 1 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হামের প্রাদুর্ভাবের পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় রাজশাহীতে। রোববার সকালেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে ওই হাসপাতালে নতুন ভর্তি হয় 10 জন। হাম নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন 132 শিশু। আমরা আজকে গত 10 দিন হলো আছি এখানে, 24-এ ছিলাম 2 দিন আর এখানে আছে 8 দিন হলো। অক্সিজেন দেওয়ার পরে এখন একটু সুস্থ আছে আপনার। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে 1 শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গে মারা গেছে 14 শিশু। তেল সাবান কিছু লাগাইতে পারি না, পাতলা পায়খানা, প্রচুর ঘা হইছে, পায়খানা রাখতে। হাম রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলা জুড়ে 567 জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছে। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 345 জন। এদিকে নোয়াখালীতেও উদ্বেগ ছড়াচ্ছে হাম। এর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও কম নয়। সেখানকার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত 77 ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছে 35 জন। ভর্তি করেছে আজকে 3 দিন, মোটামুটি আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালোই চলতেছে। 2 দিন বাদে দেখা দিছে আর ওষুধ খাইছে, একটু কমছে আর জ্বর। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। এই পর্যন্ত যত রোগী চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসাধীন আছেন তেমন জটিল কোনো নিউজ পাওয়া যায়নি। আর যারা চিকিৎসা নিয়ে অলরেডি বাড়ি চলে গেছেন 212 জন, ঠিক আছে, তারা ভালো আছেন। এদিকে হামে বেশি সংক্রমিত এলাকাগুলোতে ইতিমধ্যে টিকাদান শুরু করেছে সরকার। সোমবার থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, স্থল, আকাশ ও সমুদ্র সীমার নিরাপত্তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের চেয়েও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতের দাবি করেছে দেশটি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা প্রতিনিধিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তাৎক্ষণিকভাবে পাকিস্তান বা হোয়াইট হাউস থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তবে যুদ্ধাবসানে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করছেন তিনি। স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্র সীমার নিরাপত্তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। শত্রুর মোকাবিলায় ইরানের সামরিক বাহিনীর সদস্যরা শেষ পর্যন্ত লড়াই করবে বলে ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের চেয়েও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত করছে ইরান। রোববার ইরানের IRGC-র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি এই দাবি করেন। ঐশী আলম, মোহনা সংবাদ। তাই বাজেটকে সহায়ক ও প্রবৃদ্ধিমুক্ত করতে কর্পোরেট ট্যাক্স না বাড়ানোর দাবি জানিয়েছেন সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাজেটে বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে এসব দাবি জানায় MCCI। আলোচকরা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতির সময় কর্পোরেট ট্যাক্স বাড়ালে বিদেশি বিনিয়োগের ধস নামার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি উদ্যোক্তারা। এসব সমস্যা উত্তরণে কর জাল সম্প্রসারণ ও আধুনিকায়ন সহ 6 প্রস্তাব দিয়েছে MCCI। বাস্তবে তো ট্যাক্স রেট 27.5 না। লুক ইনটু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাদের ট্যাক্স রেট কত?
22%, আর আমি যদি ট্যাক্স রেট 27.5 রাখি আর ইফেক্টিভ ট্যাক্স রেট যদি আমি 40-50-এ নিয়ে যাই, তাহলে কে প্রাইভেট ইনভেস্টমেন্ট, বাংলাদেশি ইনভেস্টর যে আছে, কে ইনভেস্ট করবে? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে অ্যাট্রাক্ট করবেন? ফ্রেশ মিল্ক অবাক রেসিপির কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলোর কার্যালয়ে বিজয়ী 10 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো সিজনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একজন মেগা বিজয়ী জিতেছেন আইফোন 17। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আখতারুল আলম শাহ। এছাড়া উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের ব্র্যান্ড বিভাগের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান এবং ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক সহ প্রথম আলোর কর্মকর্তা কর্মচারী। গাজীপুরের কাশিমপুরে দিন দিন বাড়ছে জনসংখ্যা ও শিল্প কারখানা। সেই তুলনায় বাড়েনি কাশিমপুর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে কাশিমপুরের পূর্বাঞ্চল থানা নামাবাজারে স্থানান্তরের সিদ্ধান্তে পশ্চিমাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্নমত। পশ্চিমাঞ্চলে কলকারখানা ঘনবসতিত হওয়ায় পশ্চিমাঞ্চলে থানার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও একটি থানা স্থাপন করার আশ্বাস দিয়েছেন। মেহেদী হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রায় 6 লাখ মানুষের বসবাস। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কাশিমপুর থানা হস্তান্তরের গুঞ্জন শোনা যাচ্ছে কাশিমপুরের পূর্বাঞ্চলে নামাবাজারে, আর এতে করে কাশিমপুরের পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। কাশিমপুর পশ্চিমাঞ্চলে কলকারখানা বেশি হওয়ায় এ এলাকায় গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগমও বেশি। মাঝে মধ্যেই এই চন্দ্রা নবীনগর মহাসড়কে ঘটে চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা। এছাড়াও রয়েছে বৃহৎ বন বিভাগ, যেখানে মানুষ রাতে আতঙ্কিত থাকে। পূর্ব অঞ্চলে শিল্প কারখানা খুবই কম এবং জনগণের বসবাস কম। এই থানা যদি পূর্ব অঞ্চলে চলে যায় তাহলে পশ্চিম অঞ্চলে নিরাপত্তার একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। কাশিমপুর থানাটা এখন যেখানে আছে এখান থেকে স্থানান্তরিত হয়ে যদি কাশিমপুর নামাবাজারে চলে যায় তাহলে আমাদের এই পশ্চিম অঞ্চলটা একটা অরক্ষিত অবস্থা হয়ে পড়বে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরানি বাজার থেকে মোজার মিলের মাঝামাঝি জায়গায় নতুন একটি থানা স্থাপনের দাবি এলাকাবাসীর। ধানমালের নিরাপত্তার জন্য যে থানাটা আমাদের জিরানি বাজারে হয়, এখানে যদি নাও হয় আমাদের জন্য একটা ফাঁড়ির ব্যবস্থা করা হয়। আমাদের দাবি আমাদের 1 নং এবং 2 নং ওয়ার্ডের জন্য যদি একটা আলাদা ফাঁড়ি হয় তাহলে আমাদের এই এলাকাটা সুরক্ষিত থাকবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 8টি থানা রয়েছে। পরবর্তীতে আরও 16টি থানা স্থাপিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাজকে বেগবান করা এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে অলরেডি আমরা 8টা থানার বাইরে গিয়েও 16টা থানার প্রস্তাবে কাজ করা হচ্ছে। কাশিমপুরের পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জানমালের নিরাপত্তা এবং চন্দ্রা নবীনগর মহাসড়কের চুরি, ছিনতাই, ডাকাতি রোধে নতুন একটি থানা স্থাপন হবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। পিরোজপুর সদর উপজেলার কুমিরচিরা গ্রাম এখন হলুদ রঙের অপার সৌন্দর্যে ভরে উঠেছে। সেখানে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতার গল্প গড়েছেন অনেক কৃষক। তেল উৎপাদনযোগ্য এই ফসল একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকের মনোমুগ্ধকর সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিগন্তজোড়া হলুদ রঙের সমারোহ, প্রকৃতি সাজিয়েছে অপূর্ব চিত্রপট। পিরোজপুর জেলার শিকদার মল্লিক ইউনিয়নের কুমিরচিরা গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে ভরে উঠেছে। একসময় যেখানে ছিল ধান আর ফসলের একঘেয়েমি, সেখানে এখন নতুন সম্ভাবনার নাম সূর্যমুখী চাষ। গেল বছরের মতো এবারও সূর্যমুখী ফলন ভালো হয়েছে, তবে সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে এই ফসল থেকে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন চাষিরা। গত বছরের না এই বছরে কিন্তু ভালো চাষ হয়েছে এবং আমরা চাই সরকারি উদ্যোগে আরো ব্যাপক হারে চাষ করতে। সবাই লাভের আশায় করে, চাষাবাদ বছর খুবই ভালো হয়েছে। 15,000 টাকা যদি খরচ করি তাহলে আমরা লাভবান সর্বনিম্ন 30,000 টাকা লাভবান হতে পারি খরচ বাদ দিয়ে। যদি সরকারি কোনো অনুদান পেতাম তাহলে কিছুটা ভালো আরো কিছু করতে পারলেও পারতাম আর কি। সূর্যমুখী চাষের আবাদ বাড়াতে 4,600 কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। 4,600 জন কৃষককে প্রণোদনা, সার এবং বীজ আমরা দিয়েছি
এবং এখানে 2 থেকে 2.5 টন পার হেক্টর এর ফলন। এবং এই যে সূর্যমুখী চাষাবাদে আমরা কৃষকদেরকে বীজ, সার এবং টেকনিক্যাল পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। পিরোজপুর সদর উপজেলার 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, ফলে সোনালী হাসিতে বদলে যাচ্ছে পিরোজপুরের অর্থনৈতিক চিত্র। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে 19 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে সাপ্তাহিক ছুটির দিন রোববারেও কারখানাটি চালু ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে কর্তৃপক্ষ। পাশাপাশি দায়ীদের শনাক্ত ও গ্রেফতারে 4টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার সান্দাকান জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় ভোরে কাম্পুং বাহাগিয়া নামের ভাসমান গ্রামটি আগুন লাগে। এতে 1000-এর বেশি ঘরবাড়ি পুড়ে বাস্তুচ্যুত হয়েছেন 9000-এর বেশি মানুষ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এবার খেলার খবর। দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে গত 30 মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও 171 জন খেলোয়াড়। এর ফলে সরকারের এই বিশেষ সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়ের সংখ্যা হয়েছে 300। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে 171 জন খেলোয়াড়কে 1 লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষ ও নারী ফুটবল দলের 36 জন। নির্ধারিত সময় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। আগামী 2রা মে সিলেটে নতুন কুড়ি স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছর কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন কুড়ি স্পোর্টস একযোগে সিলেট থেকে 64টি জেলায় শুভ উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে দলবদল। রোববার বেলা 11টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিগের 2025-26 মৌসুমের দলবদল শুরু হয়। জাতীয় দলের পরিচিত মুখ থেকে শুরু করে তরুণ ক্রিকেটার, সব মিলিয়ে দলবদলের বাজারে ছিল সরগরম পরিবেশ। প্রথম দিন অনলাইন ও সরাসরি মিলিয়ে 79 জন ক্রিকেটার দলবদল করেছেন। এরই মধ্যে আনুষ্ঠানিকতা সেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এবার ডিপিএল এর প্রতিটি দলের জন্য 25 লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি। এবারে লিগ হবে রাউন্ড রবিন ফরম্যাটে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি হবে চ্যাম্পিয়ন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে এক যুগের গ্যাস মজুদ আছে, সংসদে জ্বালানি মন্ত্রী। আইএমএফ এর চাপে মূল্য বৃদ্ধি নয় বললেন অর্থমন্ত্রী। দাম বাড়ানোর পরেও কাটেনি সংকট। জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, বলছে জামায়াত। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ এনসিপি। গেল 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। একদিনে হাসপাতালে ভর্তি 165 শিশু। আজ থেকে দেশজুড়ে শুরু টিকাদান। এবং দ্বিতীয় দফা আলোচনায় পাকিস্তানে যাবে মার্কিন প্রতিনিধি দল, জানালেন ট্রাম্প। দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত করছে তেহরান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।